14ই সেপ্টেম্বর। আমরা এখন দার্জিলিংয়ের পথে। আমাদের গাড়ি এইমাত্র কার্শিয়াং ছাড়ালো। আমরা বাসে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং রওনা হয়েছি। ভাড়া পড়েছে 105 টাকা করে। সময়টা বর্ষাকাল। সমতলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এর আগে কঠিন শীতে এবং শরতে দার্জিলিংকে দেখেছি। এবার এই ভরা বর্ষায় দেখব দার্জিলিংকে কেমন লাগে। ইতিপূর্বে আমি দার্জিলিং গিয়েছি বন্ধুদের সঙ্গে। এবার যাচ্ছি সস্ত্রীক। সে মানে আমার স্ত্রী রিবা এই প্রথম দার্জিলিং যাচ্ছে। বর্ষার সময়ে তাকে দার্জিলিং নিয়ে যাচ্ছি, কারণ মেঘ ছাড়া দার্জিলিং আমার একদম ভালো লাগে না। আশা করি তারও মেঘময় দার্জিলিংকে ভালো লাগবে। গাড়িতে বসে আমরা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। দূর পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছি মেঘেদের লুটোপুটি খেলা আর ছবির মতো ঘরবাড়ি। তো চলো আমরা ঘুরবো দার্জিলিং, তোমাদেরকেও দেখাবো ভরা বর্ষায় দার্জিলিং বেড়াতে কেমন লাগে। পরের দিন আমরা সকাল 7:30টায় চা খেয়ে হোটেল থেকে হেঁটেই টয় ট্রেন স্টেশনে চলে এলাম। মাত্র 10 মিনিটের হাঁটা পথ। একটি ট্রেন সম্ভবত এখনই ছেড়ে দেবে। যাত্রীরাও ব্যস্ত হয়ে পড়েছে। দার্জিলিংয়ের এই টয় ট্রেন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এখানে এলে শুধু ট্রেনই নয়, এখান থেকে পাহাড়ের চমৎকার দৃশ্য দেখা যায়। জায়গাটি দার্জিলিংয়ের দেখার মতো একটি পর্যটন স্পট। তোমরা যারা দার্জিলিং আসবে তারা কিন্তু অবশ্যই একবার এখানে আসবে। স্টেশনের ওপাশ থেকে পাহাড়ের ভিউ দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং একদম মেঘে ঢাকা। মানুষের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে মেঘ। আমাদের গা ছুঁয়েও চলে যাচ্ছে রাশি রাশি মেঘ। কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে ব্যাপারটা। রিবা কিন্তু একদম বিস্মিত হয়ে গেছে মেঘ দেখে। সে ভাবতেই পারেনি জীবনে কখনো এভাবে মেঘের ভেতর হাঁটাহাঁটি করবে। কিন্তু আমরা এখানে শুধু মেঘ নয়, পাহাড়ের দৃশ্যটাও উপভোগ করতে চাই। তাই আমরা মেঘ না সরে যাওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করব। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। এই দেখো মেঘ বেশ ক্লিয়ার হয়ে গেছে। মেঘের ভেতর থেকে সবুজ পাহাড় উকি দিচ্ছে। পাহাড়ের গায়ের রঙিন ঘরবাড়িগুলো দৃশ্যমান হচ্ছে। দেখো তোমরা একটু লক্ষ্য করে দেখো, কি অভাবনীয় দৃশ্য। এই দৃশ্য সারা জীবন মানসপটে ছবি হয়ে থাকবে। রিবা কিন্তু একদম হতবাক হয়ে গেছে। মেঘের আড়ালে যে এমন মনোরম দৃশ্য লুকিয়ে আছে সে ভাবতেই পারেনি। আসলে এরকম মেঘের ভেতর থেকে সবুজ পাহাড় বেরিয়ে আসার দৃশ্য দেখলে অন্যরকম আনন্দ লাগে, রূপকথার জগৎ বলে মনে হয়। আসলে তোমরা সবুজ পাহাড়ের গায়ে যদি সাদা মেঘ না দেখো তাহলে দার্জিলিংয়ের মজাটাই পেলে না। তাই আমার মতে যখন মেঘ থাকে তখনই দার্জিলিং আসা ভালো। কাঞ্চনজঙ্ঘা না দেখলেও সমস্যা নেই, কিন্তু মেঘ দেখতেই হবে। এই সুযোগে তোমাদেরকে একটা কথা বলি। 1988 সালে প্রথমবার দার্জিলিং দেখে আমি হিমালয়ের প্রেমে পড়ি। দার্জিলিং আমার প্রিয় জায়গা হয়ে ওঠে। তখন থেকেই ভেবেছি বিয়ে করলে এখানেই হানিমুন করব। কিন্তু হানিমুন সে তো গরিবের ঘোড়া রোগ। 1996 সালে সেই মহেন্দ্রক্ষণ এলেও হানিমুন আর হয়ে ওঠেনি। শেষে 28 বছরের প্রচেষ্টায় শরীরের শক্তি ফুরিয়ে যাওয়ার আগ মুহূর্তে এবছর স্ত্রীকে নিয়ে দার্জিলিং আসতে সক্ষম হলাম। সেই হিসেবে এটিকে বলা যায় বুড়োকালের হানিমুন। এদিকে পর্যটকেরা ছবি তুলতে মহা ব্যস্ত। স্টেশন থেকে আমরা হোটেল রুমে ফিরে এসেছি।
এখন বাজে সকাল 9:30। এই হোটেল সম্পর্কে তোমাদের একটু বলি। গতকাল আমরা দার্জিলিং পৌঁছে চকবাজার মোটর স্ট্যান্ডে নামি। তারপর হেঁটে উপরের দিকে উঠে চলে আসি মসজিদের সামনে রবার্টসন রোডে। দুটো হোটেলে রুম না পেয়ে উঠি এই হোটেল পলিনিয়ায়। এই অফ সিজনে এখানে রুম পেতে ঝামেলা হবে ভাবতে পারিনি। এই রুমের ভাড়া 1200 রুপি। এটা খুবই সুন্দর একটা ভিউ রুম। রুম থেকে বাইরের পাহাড় এবং শহরের দৃশ্য চমৎকার দেখা যায়। রুমে অ্যাটাচড বাথ, কিং সাইজ বেড, সোফা, টিভি, আলমারি সবই আছে। এখন আকাশ মোটামুটি পরিষ্কার আছে। রুম থেকে দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। চলো এবার তোমাদেরকেও বাইরের দৃশ্যটা একটু দেখাই। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য। আমাদের হোটেলের সামনের রাস্তার ওপাশে একটু নিচুতেই দার্জিলিংয়ের একমাত্র মসজিদ। মসজিদের সামনে দুটো রেস্টুরেন্ট আছে। এটা ম্যাল। দেখেছ জায়গাটা কেমন মেঘে ঢেকে আছে। আমরা স্টেশন ঘুরে ব্রেকফাস্ট করে ম্যালে চলে এসেছি। গতকাল সন্ধেবেলাতেও এসেছিলাম একবার। সিদ্ধান্ত নিয়েছি যে কদিন দার্জিলিং থাকবো প্রতিটি সন্ধে এইখানে কাটাবো। এখন বাজে সকাল 9:30। ভিড় একদম কম। এখানে শীত কিন্তু বেশ। টুপি কিনে নিয়েছে দুজনই। তোমরা দেখতে পাচ্ছ নেপালি কবি ভানুভক্ত আচার্যের স্ট্যাচু, তার পেছনেই স্টেজ। স্টেজটা একদম মেঘে ঢাকা। এপাশে গিরিখাত, সম্পূর্ণ মেঘে ঢাকা। গিরিখাতের সৌন্দর্য একদম উধাও। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। স্টেশন থেকে আমরা যেমন সুন্দর ভিউ দেখেছিলাম, এখান থেকেও একই রকম ভিউ দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এই তো মেঘ বেশ ক্লিয়ার হয়ে গেছে। স্টেজটা দেখা যাচ্ছে, তার ওপাশে বিশাল স্ক্রিনটাও দেখা যাচ্ছে। আর এদিকে রিপা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। সে ভীষণ খুশি। দেখো কেমন মিটমিট করে হাসছে। সুদূর যশোর থেকে পাসপোর্ট ভিসা করে এত দূর আসা তার সার্থক হয়েছে। আমরা ম্যাল থেকে রিপার সোয়েটার কেনার পর পায়ে হেঁটে এগিয়ে চলেছি মহাকাল মন্দিরের দিকে। আমাদের ডানে গিরিখাত। হঠাৎ দেখি মেঘ সরে দূর পাহাড়ের একটি জনপদ উন্মুক্ত হয়ে গেছে। ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। মন মাতানো দৃশ্য। দেখো তোমরা কি চমৎকার দৃশ্য। কিছু দূর গিয়ে সিঁড়ি বেয়ে মহাকাল মন্দিরে উঠতে শুরু করলাম। বেশ ভিড়। রিপা ধীর পায়ে উঠে চলেছে সিঁড়ি বেয়ে। এরা স্থানীয় জনগণ। পথের ধারে কিছু ভিক্ষুকও দেখতে পেলাম। আর কিছু দূর গেলেই মূল তোরণ আমরা পেয়ে যাব। এই যে মূল তোরণে পৌঁছে। এটা হলো মহাকাল মন্দির। এগুলো হলো মহাকাল মন্দিরের প্রার্থনা চক্র। বৌদ্ধ মন্দিরের আদলে এটি তৈরি। বৌদ্ধ মন্দিরেই সাধারণত এগুলো দেখা যায়। এগুলো ঘোরালে পাপের বোঝা হালকা হয় বলে ধার্মিকদের বিশ্বাস। রিপা ঘোরাচ্ছে। ওর পাপের বোঝা হালকা হবে তো। অবশ্য ওর তেমন পাপ নেই বলেই আমার বিশ্বাস। এটি হলো মূল মন্দির, অর্থাৎ মন্দিরের গর্ভগৃহ। ওখানে আমাদের যাওয়া সম্ভব নয়, কারণ আমরা ভিন্ন ধর্মের। মহাকাল মন্দির থেকে আমরা আরও সামনে মহাকাল ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আধা কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম মহাকাল ভিউ পয়েন্টে। এই হলো মহাকাল ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে অপরূপ দৃশ্য অবলোকন করলাম। নিচে দূর পাহাড়ের গায়ে একটা জনপদ দেখতে পেলাম। তার ওপাশের পাহাড় প্রায় মেঘে ঢাকা। মেঘের ফাঁক দিয়ে
উঁকি মারছে সবুজ পাহাড়। অনেক মানুষ এসেছে এখানে, সবাই ছবি তুলছে, প্রাকৃতিক দৃশ্য দেখছে। একটু নিচে আরেকটি ভিউ পয়েন্ট, ওখানে দাঁড়িয়েও কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড় দেখা যায়। কিন্তু কোথায় কাঞ্চনজঙ্ঘা? এই যাত্রায় ওটা মনে হয় কপালে নেই, সব মেঘে ঢাকা। নিচে একটা সাদা মেঘ ধীরে ধীরে ঢেকে ফেলছে একটি সবুজ পাহাড়কে। অপূর্ব দৃশ্য। অনেকেই এসেছে ভিউ পয়েন্টে, সবাই ছবি তুলতে ব্যস্ত। এরপর আমরা হেঁটে চললাম আরও আধা কিলোমিটার দূরে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। শান্ত নিরিবিলি পথ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বায়ে সবুজ পাহাড়ের ঢাল, টানের গিরিখাতে মেঘ পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য, সব মিলিয়ে মনে হলো স্বর্গের পথ দিয়ে হেঁটে চলেছি। আসলে পায়ে হেঁটে দার্জিলিং বেড়ানোর মজাই আলাদা। সবখানেই মনে হচ্ছে স্বর্গ। গাড়িতে বেড়ালে কিন্তু এটা অনুভব করা যায় না। এটা একটা মন্দিরের মতো, লোকে পুজো দেয়। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। অনেকেই ছবি তুলছে। এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন সব মেঘে ঢাকা। এই বর্ষায় আমরা আশাও করছি না কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু যা দেখছি তাই বা কম কিসের। বিকেলবেলা মোটর স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে হ্যাপি ভ্যালি টি স্টেটে পৌঁছালাম। অবশ্য 15 টাকা করে ভাড়া দিয়ে নর্থ পয়েন্টের শেয়ার মাইক্রোবাসেও এখানে আসা যায়। এখন আমরা টি স্টেটের উপরে দাঁড়িয়ে আছি। নিচে চা বাগান, দূর পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। নিচের দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওই রাস্তা দিয়েই নামবো আমরা। ওদিকে পশ্চিম আকাশে মেঘের ঘন ঘটা, দুটো ফাঁক দিয়ে টর্চ লাইটের মতো আলো এসে পড়ছে চা বাগানে। মনে হচ্ছে রূপকথার দেশে এসে পড়েছি। নিচের রাস্তায় একটা গাড়ি দেখতে পাচ্ছি, চা বাগানের ভেতর দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে। খুব ভালো লাগলো দৃশ্যটা। দিগন্তে সবুজ পাহাড়, মেঘ আর সূর্যালোক এক দারুণ কম্বিনেশন সৃষ্টি করেছে। আর মায়ে পাহাড় শীর্ষে দার্জিলিং শহর সৃষ্টি করেছে এক মোহময় পরিবেশ। মনে হচ্ছে স্বর্গের মাঝখানে এসে দাঁড়িয়েছি। পথে 2 নেপালি নারীর সঙ্গে ছবি তুলল রিবা। আরো নিচে চলে এসেছি আমরা। রিবা রাস্তার পাশের চা গাছ ছুঁয়ে দেখছে। এটাই তার জীবনে প্রথম চা গাছ ছুঁয়ে দেখা। আরো নিচে এসে চা বাগানে ঢুকেই পড়ল রিবা। সে চা পাতা ছিঁড়ছে। ও হয়তো জানেই না এক একটা পাতা ছিঁড়লে 500 টাকা করে জরিমানা। তবে চা বাগানটা পরিত্যক্ত শুনেছি, সেটা হলেই ভালো। প্রায় নিচে চলে এসেছি। একটু নিচুতেই রাস্তার পাশে পাইন গাছের সারি। অপূর্ব দেখতে পাইন গাছগুলো, গাঢ় সবুজ, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু দার্জিলিংয়ে কোনো পাখি দেখতে পাচ্ছি না। একটা কাক পর্যন্ত এখনো দেখিনি। এটাই সেই পাইন গাছের সারি। ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। জায়গাটা এতই সুন্দর যে মনে হচ্ছে একটা টুল পেতে বসে ঘন্টার পর ঘন্টা সৌন্দর্য দেখি। তৃতীয় দিন আমরা গাড়ি করে 8 কিলোমিটার দূরের রক গার্ডেনের উদ্দেশ্যে যাত্রা করলাম। আজ পাহাড়ে খুব মেঘ। তুলোর মতো সাদা মেঘগুলো আলিঙ্গন করে আছে সবুজ পাহাড়কে। পাহাড়গুলো চা বাগানে মোড়া। মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। ঢালু পথ দিয়ে নিচের দিকে নামতে নামতে চা বাগান আর মেঘের মধ্যে দিয়ে যেতে যেতে উপভোগ করতে লাগলাম প্রকৃতির অনিন্দ সুন্দর শোভা। এই বর্ষায় আমরা কিন্তু দারুণ উপভোগ করছি দার্জিলিংকে। মাঝে মধ্যে ঘন মেঘ বা বৃষ্টির দেখা মিললেও অল্প সময়ে তা কেটে যাচ্ছে। তবে মেঘ ছাড়া কিন্তু দার্জিলিংকে মোটেই ভালো লাগবে না। মেঘ পাহাড়কে রহস্যময় করে তোলে। অবশেষে ব্লুমফিল্ড টি গার্ডেন পার হয়ে পৌঁছে গেলাম রক গার্ডেনে। 20 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে রক গার্ডেনের প্রথম সেতু। এরকম অনেকগুলো সেতু পার হয়ে উপরে উঠতে হবে আমাদের। বেশ ভিড় আজকে।
বৃষ্টি উপেক্ষা করে সবাই এসেছে। আর ওই যে দূরে রেলিং দিয়ে ঘেরা পাহাড়ের গায়ে পথ দেখা যাচ্ছে, ওই পথ দিয়েই উপরে উঠতে হবে আমাদের। রক গার্ডেনের ধারা, কয়েকটি ধারায় পড়ছে নিচের দিকে। এই পথ দিয়েই উপরে উঠতে হবে। ওই পথ বেয়ে বেয়ে আমরা পৌঁছে গেলাম বেশ খানিক উপরে, এবং পৌঁছেই দেখলাম একটা বৃত্ত। এই বৃত্ত ইউটিউবে অনেক দেখেছি। এই বৃত্তের কাছে ইয়াং ছেলেমেয়েরা বৃষ্টি উপেক্ষা করে ছবি তুলতে ব্যস্ত, আর পেছনে চান্নুসামার জলপ্রপাত প্রচণ্ড শব্দ করে আছড়ে পড়ছে নিচের দিকে। ওই যে পাহাড়ি পথ এঁকে বেঁকে উপরের দিকে উঠে গেছে, রেলিং দিয়ে ঘেরা। সেই পথ দিয়ে আমরা উপরে উঠে এলাম। উপর থেকে নিচের দৃশ্য দেখা যাচ্ছে বৃত্ত, এবং একটা ব্রিজও দেখতে পাচ্ছি আমরা, যার আকার হার্ডিন সেতুর মতো। আর উপরের পাহাড়ের চূড়ো একদম মেঘে ঢাকা। এখনো বৃষ্টি হয়ে চলেছে টিপ টিপ করে। ওই যে দূরের নিচে দেখা যাচ্ছে জলপ্রপাত। উপরে দেখতে পাচ্ছ 3টে সেতু। এরকম মোট 5টা সেতু এখানে আছে। একদম উপরের সেতুতে উঠবো আমরা। এই যে এটা হলো একদম উপরের সেতু, শেষ সেতু। এই সেতুর কাছে এসে বেশ কয়েকটা স্টিল ছবিও তুললাম। পেছনে চান্নুসামার জলপ্রপাতের ধারা। এখান থেকে অনেক নিচেই সেই বৃত্তটা দেখতে পাচ্ছি আমরা। বৃত্তের ওপাশে রাস্তা, এবং রাস্তায় গাড়ি। ওখানে আমাদের গাড়িটাও অপেক্ষা করছে। বন্ধুরা, এই ভরা বর্ষায় দার্জিলিং এসে তৃতীয় দিন বিকেলে এভাবে 15 টাকা ভাড়ায় মাইক্রোবাসের নর্থ পয়েন্ট গিয়ে খুব অল্প সময়ের সিরিয়ালে রোপওয়েতে উঠলাম। চতুর্থ দিন চিত্রা টি গার্ডেন, চিড়িয়াখানা, জাপান টেম্পল সহ 7 পয়েন্টস ঘুরলাম। পঞ্চম দিনে টাইগার হিলে গিয়ে এভাবে খুব চমৎকারভাবে সানরাইজ এবং বর্ষার ধবধবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করলাম। সে গল্প তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। এই ভিডিওটা আর বেশি বড় করছি না। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, সাবস্ক্রাইব করলে আরও খুশি হব।